বড় অংশের নাম বাদ যাওয়ার একটা কথা বলা হচ্ছে। আমরা দেখেছিলাম যে খসড়া যে তালিকা, এসআইআর এর খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল এবং সেখানে মৃত ভোটারের নাম ছিল, সেখানে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার ছিল এবং অনেক ভোটার যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি ইত্যাদি এরকম ছিল। তো তারপর যখন এই ফাইনাল লিস্ট বেরোবে 28 তারিখের দিকে, তো এখন আমরা তাকিয়ে রয়েছি ফাইনাল লিস্টে কত নাম বাদ যেতে পারে। মোটামুটি একটা ফিগার কি সিইওর তরফ থেকে বলা হয়েছে বা ইলেকশন নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে কি বলা হয়েছে? দেখো, আমরা এই প্রশ্নটা তুমি যে প্রশ্ন আমাকে করলে আমি সেই প্রশ্নই সিও মনোজ আগরওয়ালকে করেছিলাম যে অ্যাপ্রক্স স্যার কত নাম এ রাজ্য থেকে বাদ যেতে পারে বলে আপনি মনে করছেন। যেহেতু আপনারাই নির্বাচন যে রোল প্রসেস সেই প্রসেস করছেন, যদিও এই বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি। প্রাথমিকভাবে এটা 45 থেকে 50 লক্ষ এই সংখ্যাটা ছিল, কিন্তু লাস্ট 2-3 দিনে এই সংখ্যাটা সেটা 45-50 থেকে সেটা সর্বোচ্চ যেটা জানা যাচ্ছে প্রায় 70 থেকে 80 হয়ে যেতে পারে। অন্তত 70 বা 80 লক্ষ ছাড়িয়ে যেতে পারে সন্দেহজনক ভোটারের তালিকা। এবং যেটা সিও মনোজ আগরওয়াল যেটা স্পষ্ট করেছে, এই সম্পূর্ণ তালিকাটা এখনো পর্যন্ত তাদের হাতে আসেনি। এই সন্দেহজনক ভোটারের তালিকা বা অবৈধ ভোটারের তালিকাটা একেবারে সরাসরি দিল্লির কেন্দ্রীয় নির্বাচনের সনদ থেকে সরাসরি চলে আসবে একেবারে যে বিচারকরা সুপ্রিম কোর্টের কাছে এটা জমা পড়বে বলা যেতে পারে। এবং এই 70 বা 80 লক্ষ নাম অ্যাপ্রক্স যেটা জানা যাচ্ছে, এটাই এই জেলা জজ বা বিচারকরা তারা কিন্তু স্কুটিনি প্রক্রিয়া বা লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে এবং আজকেই তাদের জন্য পোর্টাল কিন্তু খুলে গেছে এবং সেই পোর্টালেই এই যাচাই পর্ব চলবে। কিন্তু একটা তুমি যেটা আগের প্রশ্ন করেছিলে, তো এটা নিয়ে আমি কিন্তু সিও মনোজ আগরওয়ালকে এই প্রশ্ন করেছিলাম। তখন সিও মনোজ আগরওয়াল একটা স্পষ্ট কথাই বলেছেন যে ইতিমধ্যেই 480 কোম্পানির প্যারামিলিটারি ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যেই রাজ্যে মানে এসেছে। এবং আজকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আছে সিও দপ্তরে, সেখানে এই প্যারামিলিটারি ফোর্স কিভাবে কোথায় মোতায়েন হবে, অতি স্পর্শকাতর জেলাগুলোয় সেগুলো চিহ্নিত হবে। অন্যদিকে তিনি বলেছেন যে যদি 28 তারিখে কোনো এ রাজ্যের আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা হয়, তার দায় কিন্তু রাজ্য সরকারের, কারণ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন এ রাজ্যে ঘোষণা হয়নি। যদি নির্বাচন আচরণবিধি লাগু হয়ে যায় তখন কিন্তু আইন শৃঙ্খলা চলে যাবে কমিশনের হাতে। কিন্তু 28 তারিখ মানে যেদিনকে এই চূড়ান্ত তালিকা একটা প্রথম তালিকা প্রকাশ হবে, তারপর একটা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, সেক্ষেত্রে এই দায় যদি রাজ্যে কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, এই দায় সম্পূর্ণ রাজ্য সরকারের। এমনকি তিনি আরো এক কদম এগিয়ে তিনি বলেছেন যে যদি সত্যি কোনো অশান্তির ঘটনা হয় রাজ্য সরকার প্রয়োজনে সেনা নামাতে পারে। আমি ঠিক এই জায়গা থেকেই একটা প্রশ্ন উঠে যাচ্ছে সুজয়। আমরা পশ্চিমবঙ্গের ভোটের সময় আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে ভোটের সময় প্রচুর আধা সেনা মোতায়েন করতে হয়, আধা সেনা নামাতে হয়। তোমার কাছে আমার পরের প্রশ্ন এটা যে এই যে সেনা মানে আধা সেনা বা প্যারামিলিটারি ফোর্স যে আনার কথা বলা হচ্ছে, এসআইআর এর যে ফাইনাল লিস্ট, এই ফাইনাল লিস্ট বেরোনোর পরপর একটা মারমার কাটকাট অ্যাকশনের কি বা একটা ওই রকম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কি একটা আশঙ্কা নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর করছে সুজয়? হ্যাঁ, একেবারেই তাই। আমরা যেটা দেখলাম যে এ রাজ্যের পুলিশ অবজারভার ইতিমধ্যেই কিন্তু নিয়োগ করা হয়েছে একে মিশ্রা। তো তিনি ইতিমধ্যেই এখনো পর্যন্ত তার কাছে যেটা ইন্টারনাল রিপোর্ট আছে যে একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি। এবং সব থেকে স্পর্শকাতর জেলা যেটা 10টা জেলাকে চিহ্নিতকরণ হয়েছে এবং ক্যাটাগরি বি এ আরো প্রায় 7-8টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। তো প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এরকম একটা আশঙ্কা করা হচ্ছে এবং সেই আশঙ্কা থেকে সিও একেবারে স্পষ্ট করে বললেন যে তিনি একেবারে সাংবিধানিক যে নিয়ম, সেই সাংবিধানিক নিয়মের একেবারে বই হাতে নিয়ে তিনি বললেন, অকপটে বললেন
যে যদি রাজ্য সরকার চায় 10 মিনিটের মধ্যে এই রাজ্যে সেনা নামাতে পারে। সুজয়, দেখো এই এসআইআর প্রক্রিয়া সম্ভবত এই মুহূর্তে সারা দেশে যে এসআইআর এর কাজ চলছে, সেই এসআইআর এর কাজে সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে সেই কাজে সম্ভবত একেবারে প্রথম, সম্ভবত নয় নিশ্চিতভাবে প্রথম যে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে বিচার বিভাগকে হস্তক্ষেপ করতে হলো। বিচারপতিরা তারা তথ্য যাচাই করছেন, মানে যে হিয়ারিংয়ে পুরো ডকুমেন্ট সব যাচাই করতে হচ্ছে, কোনটা সঠিক কোনটা বেঠিক এই জিনিসগুলোকে যাচাই করতে হচ্ছে। এটা সম্ভবত মানে ভারতের ইতিহাসে এর আগে সম্ভবত হয়নি, বিচার বিভাগকে এভাবে হস্তক্ষেপ করতে হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখছি কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি সুজয় পাল তিনি একটি কমিটি গঠন করে দিয়েছেন জেলা বিচারক, জেলা শাসককে নিয়ে, এবং কি করেছেন জেলা শাসক এবং পুলিশ সুপার, জেলা বিচারক, জেলা শাসক এবং পুলিশ সুপারকে নিয়ে কমিটি, তারা কি করবে এই কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখবে। এই প্রসেসটা ঠিক কিরকম ভাবে হবে, মানে তারা কিভাবে এই তথ্য যাচাই করবেন, আমাদের দর্শকদের যদি আরো একটু বিস্তারিত এই বিষয়টা বলো। একেবারেই কালকে এই যে প্রসেসের কথাটা বললে, কালকে রীতিমতো তার দপ্তরে বা ঘরে বসে সিও মনোজ আগরওয়াল একেবারে খাতা কলম নিয়ে তিনি একেবারে ছবি এঁকে তিনি বুঝিয়েছেন এটা সিস্টেমটা বা এই পদ্ধতিটা কি হবে। দেখো, এই যে অবৈধ ভোটারের তালিকা বা তথ্যগত অসঙ্গতি যে ভোটারের তালিকা, সেই তালিকা একেবারে 294টি বিধানসভা কেন্দ্র ধরে ধরে সেই তালিকা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় যে নির্বাচন সনদ, সেই সনদের পক্ষ থেকে দিয়ে দেয়া হবে। এবং সেই তালিকা এবার কি পদ্ধতিতে কিরকম ভাবে হবে, এক একটা বিধানসভা কেন্দ্রে এক একজন করে বলা যেতে পারে জেলা জজ বা সেই জেলার যতজন জেলা জজ থাকবে তাদের যতজন অবৈধ ভোটারের তালিকা থাকবে সেটা একটা ইকুয়েশনে ভাগ হবে। এবার কি পদ্ধতিটা কিরকম হবে, পদ্ধতিটা এরকমই হবে যে এই জেলা জজেদের এক একটি নামে বলা যেতে পারে একটা তাদের যে ফোন নাম্বার দিয়ে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেই জেলা জজকে দিয়ে দেওয়া হবে। তিনি খুব সহজেই সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করবে। লগ ইন করার পর তার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ভিতরে ঢুকবে। ঢোকার পর একটি তালিকা আসবে, সেই তালিকায় ধরুন একটা নাম এলো, সেই নামটার যে তাকে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশন অবৈধ ভোটার বা সন্দেহজনক ভোটার বলে চিহ্নিত করা হয়েছে। তিনি শুনানি পর্বে এসে এখনো পর্যন্ত কি কি ডকুমেন্টস তিনি সাবমিট করেছেন তিনি